কমলা এবং অজয় তাদের মেয়ে কবিতা এবং ছেলে সূর্যের সঙ্গে থাকত। কবিতার বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা কবিতার বিয়ে দিয়ে দেয়। অপরদিকে সূর্য কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত। কবিতার বিয়ের 1 মাস হতে না হতেই অজয় বাবু মারা যায়। এসব কি হয়ে গেল কবিতা? এবারে আমাদের কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে? তোর ভাই এখন অনেক ছোট, তার মাত্র 19 বছর বয়স। মা, আমার বিয়ের 1 মাসের মধ্যেই বাবা মারা গেল। আমার মনে হয় আমার বিয়েটাই শুভ নয়। তুমি এরকম করে বলো না দিদি, আমি তোমাদের অসুবিধা হতে দেব না। আমি কাজ করতে শুরু করব এবং সবকিছু সামলে নেব। না সূর্য, তোকে পড়াশোনা ছাড়তে হবে না। আমি নিজেই কোনো উপায় খোঁজার চেষ্টা করব। আমি চাই না এত অল্প বয়সে তুই নিজের পড়াশোনা ছেড়ে কাজে লেগে যাস। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং কমলার মেয়ে কবিতাও নিজের শ্বশুর বাড়ি ফিরে যায়। বেশ কিছুদিন পর্যন্ত কমলার কয়েকজন আত্মীয় তাদের টাকা দিয়ে সাহায্য করতে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই তারা টাকা দেওয়া বন্ধ করে দেয়। শেষমেশ পরিবারের অভাব দেখে সূর্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে একটি জুসের দোকান খোলার সিদ্ধান্ত নেয়। মা, আমি জুসের দোকান করার ব্যবস্থা করেছি। একটা ঠেলা গাড়িতে জুস বিক্রি করব। সূর্য, তুই এভাবে পড়াশোনা ছেড়ে দিচ্ছিস, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি একদম চিন্তা করো না মা, আমাদের পরিবারের আর অভাব থাকবে না। তাছাড়া পড়াশোনা একটু কম করলেও কোনো ক্ষতি নেই। এখন পড়াশোনার চেয়ে বেশি আমার কাজ করা প্রয়োজন। এরপর সূর্য তাদের বাজারে ঠেলা গাড়ি করে জুস বিক্রি করতে শুরু করে দেয়। সূর্য নানা রকম ফলের জুস বানিয়ে বিক্রি করত। একদিন কমলা যখন বাড়িতে বসেছিল, এমন সময় তার মেয়ে কবিতা সেখানে আসে। আরে কবিতা, তুই হঠাৎ এখানে? আমাকে জানালে আমি তো তোর জন্য কিছু রান্না করে রাখতাম। মা, তোমাকে একটা খবর দেওয়ার জন্যই তো এখানে এলাম। আমার শাশুড়ি মা মারা গেছে। সে অনেক ভালোভাবে আমার খেয়াল রাখতো, কিন্তু হঠাৎ করে কি সব হয়ে গেল। কবিতা এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। কমলা তার মেয়ের এরকম অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। অপরদিকে সূর্যের বানানো ফলের জুস অনেকেই পছন্দ করতে শুরু করে এবং ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তেই থাকে। সূর্যের দোকানের পাশে তারই বয়সী কয়েকজন অন্যান্য জিনিসের ঠেলা নিয়ে দাঁড়িয়ে থাকতো। কয়েকদিনের মধ্যেই তারা সূর্যের বন্ধু হয়ে ওঠে। এইরকমই একদিন এক মেয়ে সূর্যের পাশের দোকানে ফুচকা খেতে আসে। ম্যাডাম, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আমার দোকানে 80 টাকার ফুচকা খেয়েছেন। টাকা দিয়ে তবেই এখান থেকে যাবেন। আরে, আমি আপনাকে বারবার বলছি আমার কাছে ক্যাশ নেই, আমি অনলাইন পে করছি। সেটাও তো আপনি নিতে চাইছেন না। অনলাইনের ব্যাপারে আমি কিছু জানি না। ওসব জানলে এখানে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার স্কুটিটা রাখুন। আমি টাকা দিয়ে যাব, তারপর স্কুটি ফেরত দেবেন। না না, স্কুটি রাখতে পারবেন না। পরে দেখা যাবে স্কুটি চুরি করার দায়ে পুলিশ আমাকে তুলে নিয়ে যাচ্ছে। সত্যি, আপনার মতো মানুষ আমি এই প্রথমবার দেখলাম। আপনার এই সামান্য টাকা নিয়ে আমি কি পাবো? সেই মেয়েটি ফুচকাওয়ালার সঙ্গে ঝগড়া করতে থাকে। এরই মধ্যে পাশের ঠেলা গাড়ি থেকে সূর্য সেখানে চলে আসে। আরে রঘু, কি হয়েছে? তুই ম্যাডামের সঙ্গে ঝগড়া করছিস কেন? ম্যাডাম আমার দোকানে 80 টাকার ফুচকা খেয়ে এখন টাকা দিতে চাইছে না। আরে, আমি ওনাকে বলছি অনলাইন পে করে দেব, কিন্তু সে তো টাকা নিতেই চাইছে না। এখন আমার কাছে ক্যাশ টাকা নেই, তাহলে আমি কি করব? আমি গাড়ি পর্যন্ত রেখে যেতে রাজি আছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। আপনি আমার দোকানে অনলাইন পেমেন্ট করে দিন। আপনার অনেক অনেক ধন্যবাদ। এরপর সূর্য সেই মেয়েটির টাকা নিয়ে নিজের ঠেলা গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। মেয়েটিও সূর্যের সঙ্গে ঠেলা গাড়ির কাছে যায়। আরে বাহ, আপনি তাহলে ফলের জুস বিক্রি করেন? আমাকে 1 গ্লাস দিন, একটু টেস্ট করে দেখি। ঠিক আছে ম্যাডাম, দিচ্ছি। সূর্য এই বলে সোনালীকে ফলের জুস বানিয়ে দেয়। সোনালী সেই জুস খাওয়ার পর অনেক খুশি হয়ে যায় এবং সূর্যকে বলে, আরে বাহ, আপনি তো অনেক ভালো জুস বানাতে পারেন। নিশ্চয়ই ফলগুলো অনেক ফ্রেশ ছিল। একদম ঠিক বলেছেন ম্যাডাম, আসলে আমি বেছে বেছে ফল নিয়ে আসি। খুব ভালো কথা। আচ্ছা, এবারে কত দিতে হবে বলুন। জুসের জন্য 30 টাকা হয়েছে। এ আপনি কি বলছেন?
মাত্র 30 টাকা? আমি যেই দোকান থেকে ফলের জুস খাই সেখানকার জুস খেতে কত খারাপ, তার সত্ত্বেও তারা 50 টাকা নেয়। তাহলে আপনার কাছে জুসের দাম এত কম কেন? আমরা ঠেলা গাড়িতে জুস বিক্রি করি, তাই আমাদেরকে দাম কম রাখতে হয়। দোকানের মতো দাম রাখতে গেলে আমাদের কাছে কেউ কিনতে আসবে না। তুমি দাম বাড়ানোর কথা ভেবে এত ভয় পাও কেন? তোমার জিনিস যখন সবার থেকে ভালো, তাহলে তো তোমার বেশি দাম নেওয়াটাই দরকার। না ম্যাডাম, আমি জুসের দাম বাড়াতে পারবো না। আমি যদি দাম বাড়িয়ে ফেলি তাহলে আমার দোকানে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সূর্য। আমার নাম সোনালি। ঠিক আছে, এবার আমি যাই, কাল আবার আসবো। এরপর থেকে সোনালি প্রত্যেক দিনই সূর্যের ঠেলা গাড়িতে গিয়ে জুস খাওয়া শুরু করে দেয়। সোনালি জুস খেতে খেতে সূর্যের সঙ্গে নানা রকমের গল্প করত। সূর্যের সঙ্গে কথা বলতে গিয়ে সোনালি জানতে পারে যে সূর্যের বাবা মারা যাওয়ার পর তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে জুস বিক্রি করা শুরু করতে হয়। এসব কথা জানতে পেরে সোনালি সূর্যকে পছন্দ করতে শুরু করে। এরকমই একদিন সকালে সূর্য যখন বাড়িতে ছিল, এমন সময় তার দিদি কবিতা তাদের বাড়িতে আসে। আরে দিদি, তুমি এখানে? কেমন আছো বলো? আমি ভালো আছি। অনেকদিন থেকে তোর আর মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই তোদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আচ্ছা সূর্য, আজ দোকান থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, আমি তোর জন্য ভালো কিছু রান্না করব। আচ্ছা ঠিক আছে দিদি, আজ তাহলে সন্ধ্যে 7টার দিকে বাড়ি ফিরে আসবো। সূর্য এই বলে তার ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং বাজারে গিয়ে ফলের জুস বিক্রি করতে শুরু করে দেয়। বিকেল বেলায় প্রত্যেক দিনের মতো সোনালি সূর্যের ঠেলা গাড়িতে জুস খাওয়ার জন্য চলে আসে। সোনালি কার নিয়ে জুস খেতে আসে। সে গাড়ি থেকে নেমে সূর্যের কাছে আসতেই সূর্যের মোবাইল বাজতে শুরু করে। হ্যাঁ মা, বলো। বাবা সূর্য, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। কি হয়েছে মা? কোনো বিপদ হয়নি তো? এখন কোন রকমের প্রশ্ন করিস না, শুধু তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, না হলে অনেক বিপদ হয়ে যাবে। সূর্যের মা এই বলে ফোন রেখে দেয়। মায়ের কথা শুনে সূর্য অনেক চিন্তিত হয়ে পড়ে। সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। আজ আমি আপনাকে জুস খাওয়াতে পারবো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ভাই রঘু, তুই আমার ঠেলা গাড়িটা একটু দেখিস, আমি বাড়ি যাচ্ছি। সূর্য পাশের ফুচকাওয়ালাকে ঠেলা গাড়ি সামলানোর কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সোনালি তাকে আটকায়। আরে, তুমি এভাবে হেঁটে হেঁটে গেলে অনেক সময় লেগে যাবে, আমার গাড়িতে বসে পড়ো, আমি তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দেব। ম্যাডাম, আপনি আবার আমার জন্য এত কষ্ট করবেন কেন? এতে কষ্টের কি আছে, তাড়াতাড়ি চলো, না হলে তোমার দেরি হয়ে যাবে। এরপর সূর্য সোনালির গাড়িতে বসে পড়ে এবং কিছু সময় পর সে বাড়ি পৌঁছে যায়। সোনালি সেখানে গিয়ে দেখে সূর্য খুব ছোট একটা বাড়িতে থাকে। আরে মা, কি হয়েছে? দিদি এভাবে বিছানায় শুয়ে আছে কেন? তার কি হয়েছে? বাবা সূর্য, তোর দিদির পেটে যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুই কোনো অটো রিক্সার ব্যবস্থা কর। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে অটো জোগাড় করছি। তোমার দিদির শরীর খারাপ, এই অবস্থায় বেশি দেরি করলে চলবে না। তোমরা সকলে আমার গাড়িতে বসে পড়ো, আমি তোমাদেরকে হসপিটালে পৌঁছে দেব। সূর্য, এই মেয়েটা কে? মা, এই ম্যাডাম প্রতিদিন আমার ঠেলা গাড়িতে জুস খাওয়ার জন্য আসেন। আজ ইমার্জেন্সি ছিল, তাই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আন্টি, এবার দেরি করা ঠিক হবে না, আপনারা তাড়াতাড়ি চলুন। এরপর সূর্য এবং তার মা কবিতাকে নিয়ে সোনালির গাড়িতে বসে পড়ে। সোনালি তাদেরকে হসপিটালে পৌঁছে দেয়। সেখানে ডাক্তারবাবু কিছু সময় পর্যন্ত কবিতার চেক আপ করে বলে, ভয়ের কোনো কারণ নেই, পেশেন্টের সামান্য ফুড পয়জন হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সময়ে সময়ে খাওয়ালেই কয়েকদিনে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এবার আপনারা পেশেন্টকে নিয়ে বাড়ি চলে যেতে পারেন। ডাক্তার এই বলে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সোনালির ফোন আসে। আরে সোনালি, তুই কোথায়? সন্ধ্যা হয়ে গেল, তুই এখনো বাড়ি ফিরিসনি কেন? আসলে বাবা, একটা ইমার্জেন্সি হয়ে গেছে, তাই আমি হসপিটালে এসেছি। তুমি চিন্তা করো না, কিছু সময়ের মধ্যেই বাড়ি ফিরে যাব। ইমার্জেন্সি হয়ে গেছে মানে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। অন্য একজনের একটু শরীর খারাপ ছিল, তাই তাকে হসপিটালে পৌঁছে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। সোনালির বাবা মদন বাবু এই বলে ফোন রেখে দেয়।
এরপর সোনালি সূর্যকে বলে, চলো এবারে আমি তোমাদেরকে বাড়ি ছেড়ে দিই। এমনিতেই আপনি আমাদের জন্য অনেক করেছেন, আমরা আর আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি বাড়ি ফিরে যান, আমরা অটো করে বাড়ি চলে যাব। আরে না না, তা কি করে হয়? আমি বাবাকে বলে দিয়েছি আমি একটু পরে বাড়ি যাব। চলো আগে তোমাদেরকে বাড়ি ছেড়ে দিই, তারপর সেখান থেকে আমি বাড়ি চলে যাব। এরপর সোনালি সূর্য এবং তার পরিবারকে বাড়ি ছেড়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাত 8টার সময় সে বাড়ি পৌঁছায়। সোনালি বাড়ি গিয়ে দেখে তার বাবা মা হল রুমে বসে তার অপেক্ষা করছে। আরে কি হয়েছে সোনালি, আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল কেন? মা, আমি যেখানে জুস খেতে যাই সেই ছেলেটার বাড়িতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, তাই তার বাড়িতে যেতে হলো। এরপর সোনালি তার বাবা মাকে সমস্ত কথা জানায়। তার কথা শোনার পর তার বাবা মা বলে, তুই অনেক ভালো কাজ করেছিস সোনালি, কিন্তু এরকম গরিব মানুষদের বেশি কাছাকাছি যাওয়া ঠিক নয়, এদের থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, তাই তো আমি তাদের সাহায্য করার পর বাড়ি ফিরে এলাম। তোর বাবা একদম ঠিক বলছে, এরকম গরিব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালে তারা পুরো হাতটাই ধরে নেয়, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে ফাঁসিয়ে নেয়। আরে মা, বাবা তোমরা চিন্তা করো না, আমি এমনিতেই সাবধানে থাকি। সোনালি এই বলে নিজের রুমে চলে যায় এবং বিছানায় বসে বসে সূর্যের কথা চিন্তা করতে থাকে। সূর্য অনেক ভালো ছেলে, তাকে প্রথম দেখার পরেই আমি অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিলাম। সে আমার জন্য ফুচকাওয়ালার সঙ্গে ঝগড়া করেছিল, তাছাড়া সে নিজের বাড়ির লোকেদের কত ভালোভাবে খেয়াল রাখে। বিয়ের পর নিশ্চয়ই আমারও অনেক খেয়াল রাখবে। আমার মনে হচ্ছে আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এসব কথা ভাবতে ভাবতে রাত 3টে বেজে যায়। সোনালি রাত 3টের সময় সূর্যকে ফোন করে, কিন্তু সে ঘুমিয়ে থাকার কারণে ফোন রিসিভ করতে পারে না। পরের দিন সোনালি সূর্যের সঙ্গে কথা বলার জন্য মার্কেটে পৌঁছায়, কিন্তু সোনালি সেখানে গিয়ে দেখে সূর্যের ঠেলা গাড়ি নেই। এরপর সে সূর্যের বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে তাদের বাড়িতেও তালা লাগানো। সূর্য দোকানেও নেই, বাড়িতেও তালা লাগানো, তাহলে সে গেল কোথায়? একবার ফোন করে দেখি। এরপর সোনালি সূর্যকে ফোন করে। হ্যালো, কে? কিন্তু সূর্য, আজ তুমি কাজে এলে না কেন? আরে ম্যাডাম, এটা আপনার নাম্বার? কাল রাত 3টের দিকে এই নাম্বার থেকে ফোন এসেছিল। আচ্ছা ঠিক আছে, এবারে তাহলে ফোন রাখছি। এই বলে সোনালি ফোন রেখে দেয়। ফোন রাখার পর সে আবার সূর্যের কথা ভাবতে শুরু করে দেয়। এসব কথা ফোনে বললে চলবে না, কাল এমনিতেই সূর্যের সঙ্গে দেখা হবে। কাল তার সঙ্গে দেখা হওয়ার পর আমি তাকে মনের কথা বলে দেব। সোনালি এসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়। সোনালি বাড়ি ফিরে দেখে সেখানে তার বাবার বন্ধু রতন বাবু তার ছেলে বিজয়ের সঙ্গে বসে আছে। হ্যালো আঙ্কেল। হ্যালো বিজয়। হাই সোনালি। আরে সোনালি, তুই এসেছিস, আয় এখানে বস। না বাবা, এখন আমি তোমাদের সঙ্গে বসে বিজনেসের ব্যাপারে আলোচনা করতে চাই না। আরে আমরা বিজনেসের ব্যাপারে কথা বলছি না, আগে এখানে বস, তারপর সব বলবো। আমার মন অনেক ভালো আছে, কিন্তু তোমাদের বিজনেসের কথা শুনলে মুডটাই খারাপ হয়ে যাবে। বাবার কথা শুনে সোনালি সোফার উপরে বসে পড়ে। সোনালি, তুই তো বিজয়কে খুব ভালো করে চিনিস। হ্যাঁ বাবা, তাতে কি হয়েছে? আমি আর তোর আঙ্কেল ভাবছিলাম আমরা নিজেদের বিজনেস রিলেশনকে ফ্যামিলি রিলেশনে বদলে দেব। আরে আমরা তোর আর বিজয়ের বিয়ের কথা বলছি রে। তুমি চাইছো আমি বিজয়কে বিয়ে করি? আরে হ্যাঁ সোনালি, আঙ্কেল ওটাই বলছে। তাছাড়া আমিও তোমাকে বিয়ে করতে চাই। আমি খুব ভালো করেই জানি বিজয় যে তুমি আমাকে বিয়ে করতে চাও। বাবা, তুমি জানো বিজয় সবসময় আমাকে ফেসবুকে মেসেজ করে আর আমার ফোন নাম্বার চাইতে থাকে। তুমি চাইছো এরকম একটা মেয়ে পাগল ছেলেকে আমি বিয়ে করব? তুই এইভাবে কথা বলছিস কেন? এরকম করে বললে বিজয়ের খারাপ লাগবে। খারাপ লাগবে লাগুক, তাতে আমার কিছু করার নেই। তাছাড়া তোমরা তোমাদের বিজনেস রিলেশনকে বিজনেস পর্যন্তই রাখো, আমাকে এর মধ্যে জড়ানোর চেষ্টা করো না। আমি বিজয়ের মতো ছেলেকে কোনোদিনও বিয়ে করব না। সোনালি এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। আরে রতন বাবু, আশা করছি আমাদের মেয়ের এরকম ব্যবহারের জন্য আমাদের বিজনেসে কোনো রকম প্রভাব পড়বে না। কি করব, মেয়েটা আদরে এরকম হয়ে গেছে। আরে না না, আমাদের বিজনেসে প্রভাব পড়তে যাবে কেন? ছেলে মেয়েদের কথা নিয়ে নিজেদের বিজনেস খারাপ করে কোনো লাভ নেই। এরপর রতন বাবু তার ছেলে বিজয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর মদন বাবু নিজের মেয়ের কাছে যায়
এবং অনেক রাগারাগি করে। সোনালি তার বাবার কথায় কিছু মনে করে না এবং সূর্যকে তার ভালোবাসার কথা জানানোর জন্য পরের দিন সকাল হওয়ার অপেক্ষা করে। পরের দিন সকালে সোনালি তাড়াতাড়ি মার্কেটে পৌঁছায় এবং সূর্যের আসার অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পর্যন্ত অপেক্ষার পর সূর্য তার ঠেলা গাড়ি নিয়ে সেখানে আসে। আরে ম্যাডাম, আপনি এত তাড়াতাড়ি এখানে কেন? আমি ভাবলাম আজ সবার আগে আমি তোমার দোকানে জুস খাবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই বানিয়ে দিচ্ছি। সত্যি তুমি অনেক বোকা। আমি জুস খাওয়ার জন্য আসিনি, আমি তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। কি বললেন? আমার সঙ্গে ইম্পর্টেন্ট কথা? আরে হ্যাঁ, বলুন না। সূর্য, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সোনালির কথা শুনে সূর্য হতভাগ হয়ে দাঁড়িয়ে থাকে। সূর্য কখনো আশা করেনি সোনালির মতো এত ধনী পরিবারের মেয়ে তাকে পছন্দ করবে। ম্যাডাম, আপনি আমার সঙ্গে মজা করছেন কেন? আপনার মতো মেয়ে আমার মতো গরিব ছেলেকে কোনোদিন ভালোবাসতে পারে না। সূর্যের কথা শুনে সোনালি তার হাত ধরে নেয়। সোনালির এরকম ব্যবহারে সূর্য অনেক ভয় পেয়ে যায়। ম্যাডাম, আপনি কি করছেন? আমরা মার্কেটে আছি, সবাই আমাদেরকে দেখে ফেলবে। আপনি আমার হাত ছেড়ে দিন। সূর্য, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আরে ম্যাডাম, আপনি কান্নাকাটি করতে শুরু করে দিলেন কেন? তুমি আমার ফিলিংস বোঝার চেষ্টা করছো না, তাই আমার খারাপ লাগছে। বললাম তো আমি তোমাকে ভালোবাসি। ম্যাডাম, আমি অনেক গরিব, আপনি আমার বাড়িও দেখেছেন, সেখানে আপনাকে সুখে রাখার মতো কোনো জিনিস নেই। আমি যে কোনো অবস্থায় অ্যাডজাস্ট করে নিতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। কিন্তু আপনার বাবা মা কোনোদিন আমাদের বিয়ের জন্য রাজি হবে না। আমি আপনার যোগ্য নই ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন। মানে তুমি আমাকে রিজেক্ট করছো, তাই তো? ঠিক আছে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য দায়ী তুমি থাকবে। ম্যাডাম প্লিজ, উল্টোপাল্টা কিছু করবেন না। আমি কখন বললাম যে আমি আপনাকে পছন্দ করি না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাবা মায়ের চিন্তা ছেড়ে দাও, আমি নিজের বাবা মায়ের সঙ্গে কথা বলে নেব। সোনালি সূর্যকে রাজি করিয়ে নেয় এবং তাকে জড়িয়ে ধরে। আজ থেকে তুমি আমাকে ম্যাডাম বলবে না, কয়েকদিন পরে আমরা লাইফ পার্টনার হয়ে যাব। আজ থেকে তুমি আমাকে সোনালি বলেই ডাকবে। আচ্ছা ঠিক আছে সোনালি। এরপর সোনালি বাড়ি ফিরে যায় এবং সেদিন রাতের বেলা নিজের বাবা মায়ের সঙ্গে বিয়ের কথা বলে। তুই পছন্দ করেছিস মানে ছেলেটা নিশ্চয়ই ভালো হবে, তা সে কি করে? আমি কাল তাকে বাড়িতে নিয়ে আসব, তুমি নিজেই তার সঙ্গে কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে, তাই করিস। অপরদিকে সূর্য বাড়ি ফিরে তার মা এবং দিদিকে সোনালির ব্যাপারে জানিয়ে দেয়। সোনালির কথা জানতে পেরে তারা দুজনেই অবাক হয়ে যায়। এটা তুই কি বলছিস সূর্য? সোনালি তো অনেক ধনীর বাড়ির মেয়ে, সেই বাড়িতে কোনোদিনও সুখে থাকতে পারবে না। হ্যাঁ সূর্য, তোর দিদি একদম ঠিক কথাই বলছে, তুই সেই মেয়েটাকে বারণ করে দে। মা, আমি তাকে অনেক বারণ করার চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনছে না। আমি তাকে বারণ করে দিলে সে নিজের ক্ষতি করে নিতে পারে। তাহলে তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, তুই খুশি থাকলে আমার আর কোনো সমস্যা নেই। ঠিক আছে মা, এবার সবকিছু আমার উপর ছেড়ে দাও, পরে যা হবে দেখা যাবে। পরের দিন সূর্য সোনালির কথা মতো তাদের বাড়িতে পৌঁছায় এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করে। সূর্যের সাধারণ জামা কাপড় দেখে সোনালির বাবা মা তাকে পছন্দ করে না। আচ্ছা, তার মানে তুমি সূর্য? হ্যাঁ আঙ্কেল। তুমি কি কাজ করো? মাসে কত টাকা ইনকাম করো? আসলে বাবা, সূর্যের কাজের ব্যাপারে আমি বলছি। তুই চুপ কর সোনালি, ছেলেটাকে বলতে দে। আঙ্কেল, আমি ঠেলা গাড়িতে জুস বিক্রি করি, খুব বেশি ইনকাম করতে পারি না, কিন্তু চুপ করো তুমি। তুমি যত টাকা ইনকাম করো আমাদের বাড়ির চাকর তার চেয়ে বেশি মাইনে পায়। হয়তো আপনি ঠিক বলেছেন আঙ্কেল। যখন তুমি জানতে তুমি আমার মেয়ের যোগ্য নও, তাহলে আমার মেয়েকে ফাঁসিয়েছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। বাবা, তুমি সূর্যের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? সোনালি এই বলে সূর্যের হাত ধরে নেয়। সোনালির এরকম ব্যবহার দেখে মদন বাবু প্রচন্ড রেগে যায়। বাবা, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, বিয়ে করলে আমি সূর্যকেই করব। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটির পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।